আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজও আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের সালোক সংশ্লেষণ। আর চিত্রের মাধ্যমে আজকের আলোচনা টপিকস আমরা জেনে যাচ্ছি। সালোক সংশ্লেষণের কলাকৌশলের ক্ষেত্রে বলেছিলাম যে 1905 সালে ব্ল্যাকম্যান, একজন সায়েন্টিস্ট, উনি সালোক সংশ্লেষণের দুটি প্রক্রিয়ার কথা বলেন। তার ভিতরে একটি হলো আলোক নির্ভর পর্যায় এবং অপরটি হলো আলোক নিরপেক্ষ পর্যায়। গত ক্লাসে আমরা আলোক নির্ভর পর্যায়ে সম্পর্কে জেনেছিলাম, আজ আমরা পড়ব আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায় কি? কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, অর্থাৎ যখন কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করে তখন আলোর প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না, তাই একে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় বলে। আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপাদন করে বলে একে কার্বন বিজারণ অধ্যায় বলা হয়। আলোক নির্ভর অধ্যায়ে সৃষ্ট এটিপি এবং এনএডিপিএইচ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হতে কার্বোহাইড্রেট উৎপাদন করে। অর্থাৎ গত ক্লাসে যে আমরা আলোক নির্ভর পর্যায়ে পড়ছিলাম সেখানে উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ এই শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন হয় আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় সংঘটিত হয়? আলোক নিরপেক্ষ পর্যায় সংঘটিত হয় হলো ক্লোরোপ্লাস্টের স্টোমাতে। এবং আবহাওয়া মণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট সৃষ্টির তিনটি পথ বা পাথওয়ে স্বীকৃত আছে। এই তিনটি পাথওয়ের একটি হলো ক্যালভিন চক্র বা C3 চক্র, হ্যাশ ও স্ল্যাক চক্র বা C4 চক্র এবং ক্যাম চক্র বা ক্যাম প্রক্রিয়া, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। কোষে সংঘটিত মেটাবলিক বিক্রিয়াসমূহ পর্যায়ক্রমিকভাবে ঘটে থাকে, যাকে বলা হয় গতিপথ বা পাথওয়ে। এবং যে গতিপথ চক্রাকারে ঘটে তাকে বলা হয় চক্র বা সাইকেল। অর্থাৎ ক্যালভিন চক্র বা হ্যাশ ও স্ল্যাক চক্র এটি একটি চক্র আকারে ঘটে থাকে এই বিক্রিয়াগুলো, এই জন্য এদেরকে C3 চক্র বা ক্যালভিন চক্র বলা হয়। তাহলে ক্যালভিন চক্র, ক্যালভিন নামটি কোথা থেকে আসলো? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ক্যালভিন এবং তার সহযোগী, ক্যালভিন একজন সায়েন্টিস্টের নাম এবং তার সহযোগীরা তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে ক্লোরেলা নামক এককোষী শৈবালে কার্বন বিতরণে যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন তাকেই ক্যালভিন চক্র বলে। তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করার পিছনে কারণ হলো ক্লোরেলা নামক এককোষী শৈবাল কোন পথ দ্বারা অতিক্রম করে, অর্থাৎ কোন যৌগের পর কোন যৌগ তৈরি করে, এভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে কার্বোহাইড্রেট তৈরি হয় সেই গতিপথ আবিষ্কার করেন। এই কারণে এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ক্যালভিন চক্র। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। ক্যালভিন চক্রের উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট যৌগ বলে একে C3 চক্র বলা হয়। তাহলে ক্যালভিন চক্রর অপর নাম হলো C3 চক্র। কেন C3 চক্র বলা হয়? কারণ ক্যালভিন চক্রের প্রথম যে যৌগটি স্থায়ী যৌগ উৎপন্ন হয় সেটি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট বলে একে C3 চক্র বা কার্বন 3 চক্র বলা হয়। তবে মনে রাখতে হবে এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে বলে এটি C3 চক্র নয়। এখানে গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত থাকে, এই জন্য 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। উদ্ভিদের পাতার ভিতরে অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ভিতরে রাইবোলোজ 1,5 বিসফসফেট এই যৌগটি আগে থেকেই থাকে। রাইবোলোজ 1,5 বিসফসফেট যাকে RUBP বলা হয়, এবং এই যৌগটি হলো 5 কার্বন বিশিষ্ট একটি যৌগ। বায়ুমণ্ডল থেকে স্টোমাটা বা পত্ররন্ধ্রের ভিতর দিয়ে যখন কোনো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তখন রুবিস্কো এনজাইমের প্রভাবে এটি কিটো অ্যাসিডে রূপান্তর হয়, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট একটি যৌগ তৈরি করে। আবার খেয়াল করো,
রাইবোলোজ 1,5 বিসফসফেট অর্থাৎ একটি রাইবোলোজ হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। এর সাথে বায়ুমণ্ডল থেকে স্টোবাটার মধ্যে দিয়ে একটি কার্বন এসে যখন রাইবোলোজের সাথে যুক্ত হয় তখন 6 কার্বন বিশিষ্ট একটি যৌগ তৈরি করে যাকে বলা হয় কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড হলো অস্থায়ী যৌগ, এটি বেশিক্ষণ উদ্ভিদের বা পাতার ভিতরে স্থায়ী হয় না। উদ্ভিদ পাতা থেকে পানি গ্রহণ করার মধ্যে দিয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে প্রথমে তৈরি হয়েছিল 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, আর কিটো অ্যাসিড থেকে তৈরি করলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটি হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ। তাই 6 কার্বন বিশিষ্ট একটি অণু থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট দুইটি অণু তৈরি করবে। তাহলে এখানে প্রথম যে যৌগটি অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট, এই যে বিসফসফেট কেন? বিসফসফেট বলা হয়, বিস বলতে 2 এবং ফসফেট হলো রাইবোলোজ 5 কার্বন বিশিষ্ট যৌগের 1 নম্বর এবং 5 নম্বর কার্বনে একটি করে ফসফেট, অর্থাৎ রাইবোলোজের 2টি ফসফেট থাকে, এই কারণে একে বলা হয় বিসফসফেট। এবং রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে কিটো অ্যাসিড তৈরি করতে যে এনজাইমটি ব্যবহার করা হয় তার নাম হলো রুবিস্কো এনজাইম। রাইবোলোজ 1,5 বিসফসফেট কেন বলা হয়? এখানে রাইবোলোজ হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ, 1 নম্বর কার্বনে একটি ফসফেট এবং 5 নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত আছে, এই কারণে রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর যদি একটি কার্বন যুক্ত থাকতো তাহলে আর বিসফসফেট বলা হতো না, বিস মানে 2 কে বোঝানো হয়। যেমন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এখানে একটি ফসফেট আছে তাই আলাদা করে উল্লেখ করা হয়নি। আবার এই বিক্রিয়া দেখো 1,3 বিসফসফোগ্লিসারেট, অর্থাৎ 1 নম্বর কার্বনে একটি ফসফেট আর 3 নম্বর কার্বনে একটি ফসফেট। আর এখানে যে এনজাইমটি প্রথম প্রয়োজন হয়েছে সেই এনজাইমের নাম হলো রুবিস্কো এনজাইম। রুবিস্কো হলো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এর সংক্ষিপ্ত রূপ হলো রুবিস্কো। এবং রুবিস্কো এনজাইম প্রাকৃতিক জগৎ এবং জীব জগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে। বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে রুবিস্কো এনজাইম সেই কার্বন ডাই অক্সাইডকে জীবজগৎ অর্থাৎ পাতার ভিতরে থাকা রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত করে দিয়ে একটি রাসায়নিক বন্ধনের মাধ্যমে একটি নতুন যৌগ তৈরি করে। এজন্য রুবিস্কো এনজাইম হলো পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এনজাইম এবং প্রতি বছর 100 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেটে রূপান্তর করে এই রুবিস্কো এনজাইম। পাতার মোট প্রোটিনের 50% বা তারও বেশি হলো রুবিস্কো এনজাইম দখল করে থাকে। তাই প্রকৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এনজাইম সেটি হলো রুবিস্কো এনজাইম, যার পূর্ণরূপ হলো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অথবা অক্সিজিনেজ। রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে কি তৈরি হলো? কিটো অ্যাসিড তৈরি হলো। কিটো অ্যাসিড পানি গ্রহণ করার মধ্যে দিয়ে তৈরি করলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 3 নম্বর গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত থাকবে। তাহলে 6 কার্বন বিশিষ্ট একটি কিটো অ্যাসিড ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2টি অণু তৈরি করবে কিসের? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের। এরপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে একটু লক্ষ্য করো, এখানে ছিল একটি ফসফেট আর পরবর্তীতে তৈরি হচ্ছে কয়টা? 1 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনে, অর্থাৎ 2 জায়গায় গ্লিসারিক অ্যাসিডের 2 জায়গায় 2টি ফসফেট যুক্ত হয়েছে। তাহলে আগের যুগে ছিল একটি ফসফেট আর পরবর্তী যোগ এসছে 2টি ফসফেট। তাহলে অতিরিক্ত একটি ফসফেট কোথা থেকে আসলো? এই যে এটিপি থেকে, অর্থাৎ অণু এটিপি ভেঙে এক অণু এডিপি তৈরি করে, অর্থাৎ এক অণু ট্রাইফসফেট থেকে ডাইফসফেট, এক অণু এটিপি মুক্ত হয়ে যায়। এই এক অণু এটিপি ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে যুক্ত হয়, তখন যে যৌগটি হয় সেটি হলো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এখানে যে এনজাইমটি প্রয়োজন সেটি হলো কাইনেজ এনজাইম। আমাদেরকে এই এনজাইমটা বুঝতে হবে, যখন কোনো বিক্রিয়ায় এটিপি তৈরি হয় অথবা এটিপি ভেঙে যায়
তখন যে এনজাইমটি কাজ করে তাকে বলা হয় কাইনেজ এনজাইম। তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি করবে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। তাহলে এখানে খেয়াল করো, এটি ছিল দুইটি অণুর 3 কার্বন বিশিষ্ট দুইটি অণু। তার ভিতরে একটি অণু হলো 3 কার্বন বিশিষ্ট গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, অর্থাৎ গ্লিসারঅ্যালডিহাইডের 3 নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত আছে। অপর যে যৌগটি সেটি হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, অর্থাৎ ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের 3 নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত হয়েছে এবং এই যৌগ দুইটি পরস্পরের সমানুতা, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট অথবা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হওয়ার জন্য যে এনজাইমটি কাজ করে সেটি হলো ডিহাইড্রোজিনেজ এনজাইম। ডিহাইড্রোজিনেজ এনজাইম তাদেরকে বলা হয় যখন কোনো যৌগে হাইড্রোজেন আয়ন যুক্ত করে অথবা হাইড্রোজেন আয়নকে ভেঙে ফেলে, তখন ওই যৌগকে বলা হয় ডিহাইড্রোজিনেজ এনজাইম। তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে দুইটি নতুন যৌগ তৈরি হলো তার একটি হলো গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, অপরটি হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এরা উভয়ে 3 কার্বন বিশিষ্ট যৌগ এবং এরা একে অপরের আইসোমার, অর্থাৎ এদের শুধুমাত্র গাঠনিক সংকেতে ভিন্নতা আছে এবং আইসোমারেজ এনজাইম তাদের ভিতরে অন্ত পরিবর্তন করে থাকে। অ্যালডোলেজ এনজাইম এই দুইটি যৌগকে 3 কার্বন বিশিষ্ট এই দুইটি যৌগ থেকে একটি 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করে। তাহলে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট এই দুটি 3 কার্বন বিশিষ্ট যৌগ এখান থেকে তৈরি করবে একটি 6 কার্বন বিশিষ্ট যৌগ, তার নাম হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট যৌগ। ফ্রুক্টোজ থেকে ফসফেটেজ এনজাইমের প্রভাবে এক অণু পানি গ্রহণ করবে এবং একটি ইনঅর্গানিক ফসফেট মুক্ত করবে, অর্থাৎ তখন যে যৌগটি তৈরি হবে সেটি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। আগে ছিল ফ্রুক্টোজের সাথে 2টা ফসফেট আর এখন একটা ফসফেট উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট, অর্থাৎ ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে শুধুমাত্র একটি ফসফেট থাকবে এবং ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, এভাবে স্টার্চ এবং সেলুলোজ। এটা হলো ক্যালভিন চক্রের মূল কথা, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্য তৈরি করে সেই খাদ্যটি এইভাবে তৈরি করে, অর্থাৎ ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে স্টার্চ এবং সুক্রোজ। অপরদিকে এই 3 কার্বন বিশিষ্ট গ্লিসারঅ্যালডিহাইড এবং 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ মোট হলো 9 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এই 9 কার্বন বিশিষ্ট যৌগ থেকে যে দুইটি যৌগ তৈরি করবে, একটি হলো 4 কার্বন বিশিষ্ট ইরিথোজ 4 ফসফেট আর 5 কার্বন বিশিষ্ট জাইলুলোজ 5 ফসফেট। তাহলে 4 কার্বন বিশিষ্ট আর জাইলুলোজ 5 কার্বন বিশিষ্ট এই মোট হলো 9 কার্বন বিশিষ্ট দুটি যৌগ। আর 9 কার্বন বিশিষ্ট দুটি যৌগ কোথা থেকে উৎপন্ন হবে? 3 কার্বন বিশিষ্ট গ্লিসারঅ্যালডিহাইড এবং 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে। এবং ইরিথোজ 4 ফসফেট উদ্ভিদের পাতার ভিতরে থেকে যায় এবং এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হলো ট্রান্সকিটোলেজ। ট্রান্সকিটোলেজ এনজাইম ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ট্রান্সফার করবে জাইলুলোজ 5 ফসফেটে এবং জাইলুলোজ 5 ফসফেট থেকে এপিমারেজ এনজাইম রাইবোলোজ 5 ফসফেটে রূপান্তর করবে। এখানে জাইলুলোজও 5 কার্বন বিশিষ্ট যৌগ এবং রাইবোলোজও 5 কার্বন বিশিষ্ট যৌগ। পরবর্তীতে রাইবোলোজ 5 কার্বন বিশিষ্ট যৌগ থেকে তৈরি করবে রাইবোলোজ 1,5 বিসফসফেট এবং এখানে রাইবোলোজে একটি ফসফেট ছিল, সেটি 5 নম্বর কার্বনে, আর এখানে রাইবোলোজ 1,5 অর্থাৎ রাইবোলোজে 2টি ফসফেট 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনে। তাহলে এখানে
একটি এটিপি মুক্ত করে একটি ফসফেট দিয়ে তৈরি করে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ আবারও বলছি, এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে তৈরি হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। আর একটি ফসফেট গ্রহণ করবে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এভাবে রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে রাইবোলোজ বিসফসফেট তৈরি হবে এবং অপরদিকে গ্লুকোজ তথা স্টার্চ ও সুক্রোজ তৈরি হতে থাকবে। এভাবে প্রক্রিয়াটি পর্যায়ক্রমিকভাবে ঘুরতে থাকবে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার, আমরা জানি গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট যৌগ আর বায়ুমণ্ডল থেকে প্রবেশ করে 1 অণু কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বনের সংখ্যা একটি, তাই গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট যৌগ হওয়ার কারণে 1 অণু গ্লুকোজ তৈরি করতে হলে এই চক্রটি 6 বার ঘুরতে হবে। তাহলে 6 বার ঘুরলে 6 অণু কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করবে 1 অণু গ্লুকোজ, কারণ গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে আমাদের ক্যালভিন চক্রের সামারি হলো, এখানে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলো হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট, কিটো অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আর এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট হিসাবে যৌগটি তৈরি করে দেবে এবং পরবর্তীতে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ইরিথোজ 4 ফসফেট, জাইলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট, পুনরায় রাইবোলোজ 1,5 বিসফসফেট। এভাবে প্রথমে রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে পুনরায় রাইবোলোজ 1,5 বিসফসফেট, এভাবে পর্যায়ক্রমিক বারবার ঘুরতে থাকবে আর গ্লুকোজ বা কার্বোহাইড্রেট উৎপন্ন হতে থাকবে। তাহলে এখানে এটিপি কি পরিমাণ খরচ হয়? এটিপি খরচ হয় হলো 2 অণু আর এনএডিপিএইচ খরচ হয় 1 অণু। এবং সেই এটিপি কোথায় খরচ হয়? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় 1 অণু এটিপি খরচ হয় এবং 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এখানে 1 অণু এনএডিপিএইচ খরচ হয়। এবং 3 নম্বর হলো রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটি তৈরি হওয়ার সময় 1 অণু এটিপি খরচ হয়। তাহলে হিসাবটা আরেকবার মিলিয়ে নিই, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় 1 অণু এটিপি খরচ হয়। আর 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দুইটি যৌগ গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট তৈরি হওয়ার সময় 1 অণু এনএডিপিএইচ খরচ হয়। এবং রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 1,5 6 ফসফেট তৈরি হওয়ার সময় এখানে 1 অণু এটিপি খরচ হয়। তাহলে মোট 2 অণু এটিপি এবং 1 অণু এনএডিপিএইচ এই প্রক্রিয়ায় ব্যবহার হয়, অর্থাৎ এই অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহার হয়। এই শক্তির উৎস কি? এই শক্তির উৎস হলো আলোক পর্যায়ে প্রথমে এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হবে, অর্থাৎ আলোক পর্যায়ে যদি এই শক্তি এটিপি এবং এনএডিপিএইচ তৈরি না হতো তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে অর্থাৎ এই ক্যালভিন চক্র বা সি3 চক্র সম্ভব হতো না। তাহলে ক্যালভিন চক্র বা সি3 চক্রে কি ধরনের এনজাইমগুলো ব্যবহার করা হয়? রুবিস্কো, কাইনেজ, ডিহাইড্রোজিনেজ, আইসোমারেজ, অ্যালডোলেজ, ফসফেটেজ, ট্রান্সকিটোলেজ, ইপিমারেজ, কাইনেজ, অর্থাৎ এই এনজাইমগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ধন্যবাদ।